আজকের আমাদের ক্লাসের মোটো হচ্ছে সংবাদপত্র বা সাংবাদিক প্রতিবেদন এবং সম্পাদকীয় প্রতিবেদন সম্পর্কে ইন ডিটেল আলোচনা করা। এখানে যার যা সমস্যা রয়েছে এখানে তোমরা আলোচনা আমি যা করছি, তোমরা এখানে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সাথে আমাদের কমিউনিকেট করতে পারো। আজকের ক্লাসের পরে আমাদের এটাই টার্গেট থাকবে যে এই দুটো টপিকে আমরা ঠিক কিভাবে অ্যাপ্রোচ করব সেটা আমরা শিখবো। কোনো একটা টপিক আননোন টপিক হোক, সেটাকেও কিভাবে অ্যাপ্রোচ করব, এবং আলটিমেটলি আমরা লিখবোটা কি সেটার একটা প্রপার ক্ল্যারিটিতে আসা। সো আমি তোমাদের লাস্ট কয়েকদিন এই টপিকটা লিখতেও দিয়েছি, এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই টপিকটাকে আমি চেষ্টা করব আরো একটা বা দুটো টপিক লিখতে দেবার। মানে এডিটোরিয়াল রিপোর্ট এবং নিউজ পেপার রিপোর্ট, বেসিক্যালি রিপোর্ট নিয়ে কথা বলা। আমি বাংলাটাকে ফোকাস করছি আগে, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাতে আমি আমি এখানে ইংলিশকে ছোট করছি না, বাট কথাটা হচ্ছে কি, বাংলাতে আমার নাম্বার তোলাটা যতটা বেশি পরিমাণে আমার কাছে সহজ হবে, সেটা হয়তো অনেকের কাছে, আমি সবার কথাও বলছি না, অনেকের কাছে হয়তো ইংলিশটা টাফ হতে পারে। আবার যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তাদের জন্য উল্টোটা হতে পারে। এবার কয়েকটা জিনিসকে সবার প্রথমে আমরা বোঝার চেষ্টা করব। পরীক্ষাতে সবার ফার্স্ট আমরা কোশ্চেন পেপারটা দেখবো কি লেখা আছে। তো আমি লাস্ট কয়েকদিন ধরে তোমাদেরকে লিখতে দিচ্ছি সম্পাদকীয় প্রতিবেদন। আমি আজকের ক্লাসের পরে তোমাদেরকে সংবাদপত্র বা সাংবাদিক প্রতিবেদনও লিখতে দেব। যার যা কোয়ারি থাকবে রেইজ হ্যান্ড করে কমিউনিকেট করতে পারো, অথবা এখানে গ্রুপেও নিজেদের প্রবলেম জানাতে পারো। তো এখানে দেখো, একটা সবার আগে একটা জিনিসকে আমি এই স্ট্রাকচারটা তোমাদের গ্রুপে দিয়েও দিয়েছিলাম, তবু একবার মনে হলো যে আলোচনা স্বরূপ তোমাদের সাথে কথা বলি। কারণ অনেক ছোট ছোট অনেক পয়েন্ট থাকে যেগুলো তোমরা অনেকেই ভুল করছো। সেই ভুলগুলোর রেকটিফিকেশন দরকার, এবং এটা আমি বলে করাতে পারবো না, আমি হয়তো বলতে পারি, বাট তোমাদের এটা নিজেদের প্যাটার্নের মধ্যে নিতে হবে। তার ফার্স্ট যে পয়েন্টটা সবার আগে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে সংবাদপত্র বা সাংবাদিক প্রতিবেদনের ফার্স্ট কিওয়ার্ড, এতে নিজস্ব মতামত দেওয়া যাবে না, নিজের ফিলিংস দেওয়া যাবে না। আমি এখানে লেখা একটা রেখেছি আজকে, যেটাতে তোমরা আলাদা করতে পারবে। আমি বুঝিয়ে দেব কি বলতে চাইছি আমি ব্যাপারটা, বাট ব্রেনের মধ্যে প্রপার ভাবে এই থট প্রসেসটাকে ক্লিয়ার করো। সংবাদপত্র বা সাংবাদিক থট প্রসেসটা যখন থাকবে, তখন সেখানে কোনো একজন সাংবাদিক রূপে তুমি যখন লিখবে, সেখানে তুমি নিজস্ব মতামত দেবে না, নিজস্ব থট দেবে না। তাহলে এই সম্পাদকীয় প্রতিবেদনে আমি কি নিজস্ব মতামত দিতে পারি? ইয়েস। সম্পাদকীয় প্রতিবেদন এবং সংবাদ মাধ্যমের সংবাদ যে প্রতিবেদন, দুটোর মধ্যে এটা হচ্ছে সবার প্রথম তফাৎ, যে এখানে নিজস্ব মতামতই দিতে হয়, বাট উপরেরটাতে নিজস্ব মতামত দেওয়া যায় না। এবার দুটোই কোনো না কোনো ঘটনাকে ঘিরে লিখতে হয়, ঘটনা তো একই থাকবে। যেমন আমি তোমাদেরকে লিখতে দিয়েছিলাম কলকাতা শহরে যানজটের সমস্যা। এবার এই কলকাতা শহরে যানজটের সমস্যা, কলকাতা শহরে যানজটের সমস্যাটা তো সমস্যাই, সেটা আমার সংবাদ মাধ্যমের যদি মানে সংবাদপত্র প্রতিবেদনেও লিখি সেটাও সমস্যা, আর সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমে লিখি সেটাও সমস্যা। সমস্যাটা তো সমস্যাই, কিন্তু তার মানে আমি একটাতে নিজে বলতে পারি যে এই হয়েছে ওই হয়েছে, এইটাকে এভাবে ঠিক করা যায়। আরেকটাতে আমার আলোচনাটা পুরোটাই তাহলে কি এরকম থাকবে, যে সরকারের পরিপ্রেক্ষিতে এই এই ডিসিশন নেওয়া হয়েছে, বিশেষজ্ঞরা বলছে এই রকম হতে পারে, এই টাইপের একটা অ্যাপ্রোচ থাকবে। লেখা যখন পড়বো আরো ক্লিয়ার হবে। সবার ফার্স্ট ব্রেনের মধ্যে আমার এই ক্লাসের পরে এটা আশা করি চলে গেল, যে সংবাদপত্র বললেই আমি নিজে অ্যাজ আ রিপোর্টার হিসেবে নিজেকে ফিল করব। রিপোর্টাররা যেমন আজে বাজে কথা লিখতে পারে না, তেমনি আমিও লিখতে পারবো না, এবং আমিও নিজে কি ফিল করছি সেটা আমি লিখতে পারবো না। বাট সম্পাদকীয়তে আমি নিজের ভাষা লিখতে পারবো। ক্লিয়ার? কি বললাম ক্লিয়ার? সবার ক্লিয়ার? পরের পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট যেটা আমাদের ক্ল্যারিটিতে থাকা উচিত, কারণ এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোই তোমাদের নাম্বার ইনক্রিজ করাতে হেল্প করবে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে তোমরা অনেকেই যে ভুলটা করছো, তা সবার ফার্স্ট হচ্ছে হেডিং এ ভুল করছো, বা যাকে বলা হয় শিরোনাম। শিরোনামে ভালোভাবে দরকার পড়লে নিজেদের খাতায় নোট বানাও,
শিরোনামের নিচে এরকম আন্ডারলাইন দেওয়া যাবে না। শিরোনামের নিচে আন্ডারলাইন দেওয়া যাবে না। শিরোনাম কখনো পূর্ণ বাক্য হয় না। সবাই মিলে পূর্ণ বাক্য লিখে দিচ্ছ, ম্যাক্সিমামই এই ভুলটা আমি দেখতে পাচ্ছি। শিরোনাম কখনো পূর্ণ বাক্য হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে কি, শিরোনাম বলতে এখানে আমি পুরোপুরি, এখানে আমি ইচ্ছা করে এখানে এই যে দিয়েছি, আমি তোমাদের সাথে আলোচনাও করব যে এর থেকেও ভালো শিরোনাম কি হতে পারে। কারণ তুমি যে লেখাটা লিখছো, সেই লেখাতে শিরোনামটাই হচ্ছে তোমার ফার্স্ট ইমপ্রেশন। এই ইমপ্রেশন থেকেই যিনি লেখাটি পড়বেন, তিনি বুঝবেন যে তুমি ওই টপিকটির সম্পর্কে কতটা পরিমাণে জানো এবং টপিকটিকে কতটা তুমি অনুভব করে লিখছো। তাই শিরোনাম প্রথম প্রথম হয়তো তোমাদের অতটা ভালোভাবে, যারা প্রথম লিখছে তারা পারবে না, কিন্তু আমি যাদেরকে চিনি, তোমরা আমাদের সাথে অনেক দিন ধরে যারা প্র্যাকটিস করছো, তারা চেষ্টা করো শিরোনামকে ছোট করার। যত ছোট শিরোনাম হবে ভাববে তত নাম্বার বেশি। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কনসেপ্ট, যেটা শেষ হয়ে হইল না শেষ, ছোট গল্পের যে কনসেপ্ট, তো শিরোনাম যেন সেই রকম একটা ফিলিংস এর হয়। মানে লাইনটা পড়ে কেমন যেন মনে হবে যে আমি বুঝতে পারছি, কিন্তু কেমন যেন একটা দ্বৈত একটা ভাবনা চিন্তা, যে শব্দ, লাইন বলাটা ভুল, সব শিরোনামের শব্দগুলোর মধ্যে থাকবে। বোঝাতে পারলাম কথাটা? যত ছোট তত ভালো শিরোনাম। চেষ্টা করবে সবার, এটা একটা চেষ্টার ব্যাপার। নেক্সট, এটা আমি অনেকদিন আগে বলেছি তোমাদেরকে, যাদের যাদের ইনহাউস স্টুডেন্টদেরকে আমি ক্লাস নিয়েছি তাদেরকে আমি বলেছিলাম, শিরোনাম চেষ্টা করবে শেষে লেখার। মনে আছে কিনা জানি না। পুরো লেখা লিখে নেওয়ার পরে মাথাটাকে ঠান্ডা করে শিরোনামটাকে কি রূপ দেওয়া যায় সেটা চেষ্টা করবে। তাহলে এখনো পর্যন্ত আমি তোমাদের কি কি কথা বললাম? এক নাম্বার কথা বললাম, কোশ্চেনে সবার আগে দেখতে হবে যে জিনিসটি সংবাদপত্র আছে না সম্পাদকীয় আছে। সংবাদপত্র থাকলে নিজের ভাব প্রকাশ করব না, সম্পাদকীয় থাকলে নিজের ভাব প্রকাশ করব। দ্বিতীয় কথা বললাম, শিরোনাম যেটা আমি লিখবো সেটাতে আন্ডারলাইন দেব না। আন্ডারলাইন দেওয়া মানেই মিনিমাম 5 নাম্বার ওখানেই কেটে যাওয়া। 3 নাম্বার বললাম, শিরোনাম কখনো পূর্ণ বাক্য হয় না, পূর্ণ একটা ভাব প্রকাশের বাক্য হয় না। শিরোনামকে যত ছোট করতে পারবে সবাই। হঠাৎ করে আজকে আমি বললাম, কালকেই শিরোনাম 1 লাইনে বা 2 শব্দে হয়ে গেল, হয় না এরকম ভাবে, শিরোনাম পারা যায় না। তাই এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। শিরোনাম যেন সব সময় 2টো বা ম্যাক্সিমাম 3টে, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ভালো মার্কস পাওয়ার জন্য চেষ্টা করব শিরোনামকে যতটা ছোট রাখা, সেই বক্তব্যে থাকা। এতটা পর্যন্ত আমরা যে বক্তব্য রাখলাম, ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট, আরেকটা খুবই ফোকাস করার মতন ব্যাপার, সংবাদপত্র যদি আমার থাকে, সংবাদপত্র যখন আমার লেখা থাকবে, সেখানে কোনো পরিস্থিতিতেই আমি এখানে চেষ্টা করব যে আমার যে শিরোনামটা থাকবে সেই শিরোনামটার শেষে, মানে সরি, সংবাদপত্র যখন থাকবে সেখানে আমার স্থান, তারিখ এবং নিজস্ব প্রতিবেদকের উল্লেখ থাকবে। আমি আগামী দিনে কোন টপিকের রেসপেক্টে কোথায় নিজস্ব সংবাদদাতা, কোথায় বিশেষ প্রতিনিধি, কোথায় কি লিখতে হবে আমি শিখিয়ে দেব। আপাত দৃষ্টিতে এটাকে আমরা একটু তৈরি করি ব্রেনের মধ্যে, যে যখনই সংবাদপত্র থাকবে তখন স্থান, তারিখ এবং নিজস্ব প্রতিবেদকের উল্লেখ থাকবে। স্থান মানে আমরা জানি XYZ লিখে থাকি, ডেট আমরা একটা লিখে থাকি, এবং নিজস্ব সংবাদদাতা লিখে থাকি। আপাতত তোমরা নিজস্ব সংবাদদাতা দিয়েই লেখো। আমি আগামী দিনের ক্লাসে তোমাদের স্পেসিফাই করে নোটস দিয়ে দেবো, টপিক কেমন বলা থাকলে কোনটার মধ্যে কোন নামটা লিখতে হয়। তার মানে কি? তার মানে সম্পাদকীয় প্রতিবেদনে এই রকম ভাবনা থাকবে না, যেটা আমি অলরেডি একদিনে তোমাদের চ্যাটে সবাইকে সবার ভুলটা ধরিয়ে দিয়েছিলাম, যে ডাইরেক্ট আমি ইন্ট্রোডাকশনে চলে আসব, ডাইরেক্ট আমার অনুচ্ছেদে আমি বিষয়টাতে চলে আসব। আমার কোনো রকম কোনো কিছু এখানে হেডিং দেওয়ার পরে নিজস্ব সংবাদদাতা, স্থান, ক, খ, গ ইত্যাদি কিছু থাকবে না। একটা কথা কথা কান খুলে শুনে নাও প্রত্যেকে, বিশ্বাস করা না করাটা তোমাদের ব্যাপার, তোমরা অ্যানালিসিস করতে পারো, কারণ এই সমস্ত কথা কেউ তোমাদেরকে বলবে না। যদি ফরম্যাট ভুল লেখো, প্রথম দিন আমি তাই শূন্য দিয়েছিলাম অনেকে, বাট পরের দিনও অনেকে ভুল করেছে, আমি ইচ্ছা করে শূন্যটা আর দিলাম না, কারণ শূন্য দিলে মনোবল ভেঙে যায়। বাট যদি ফরম্যাট ভুল লেখো
তাহলে 40-এ শূন্যই পাবে। এবং তাহলে কি হবে সেটা নিজেরাই নিজেদের জীবনে কল্পনা করতে পারো। 40-এ শূন্যটাই পাবে ফরম্যাট যদি ভুল থাকে তাড়াহুড়োতে। তুমি হেডিং ছোট লিখেছো বড় লিখেছো তাতে হয়তো নাম্বার কমতে পারে, বাট ফরম্যাট ভুল থাকলে তোমার সবটাই চলে যাবে, পুরো নাম্বারটাই চলে যাবে। এইটা তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় আমরা এই ব্যাপারটা বুঝলাম। এইবার এখানে এই যে সংবাদপত্র বা সাংবাদিক প্রতিবেদন যেটি রয়েছে, শিরোনাম তো থাকছে, ইন্ট্রোডাকশন এখানে, ডেটলাইন এখানে থাকছে, লাইক স্থান তারিখ নিজস্ব প্রতিবেদকের উল্লেখ থাকছে, বক্তব্য থাকছে, মূল বডি থাকছে, বিস্তারিত থাকছে। এবার অনেক সময়, এটা অনেক সময়ের কথা বলছি, এখানে আমার যে বডিটা থাকলো সেই বডির পরবর্তী টাইমে পরবর্তী যে প্যারাগ্রাফ থাকবে সেই প্যারাগ্রাফে আমি কনক্লিউশন যে পার্টটা সেই কনক্লিউশন পার্টটা দিয়ে দিলাম। এবার হতে পারে আমি আমার বডিকেও দুটো ভাগে ভাগ করতে পারি। এবার অনেকে ভাবে যে আচ্ছা কতগুলো প্যারাগ্রাফ করা যায়। তো স্বাভাবিকভাবে প্যারাগ্রাফ ন্যাচারালি তুমি 3 থেকে 4টে প্যারাগ্রাফ করতে পারো, বাট 4-এর উপরের প্যারাগ্রাফ তোমার 200 শব্দের মধ্যে যদি হয় কিংবা 150 শব্দের মধ্যে যদি হয় তুমি তো করতে পারবে না। এবং এমনটাও যেন না হয় যে এক একটা প্যারাগ্রাফে তুমি মাত্র দুটো করে লাইন লিখছো, এটাও তো এক্সপেক্টেড নয়, কারণ লেখাটা বাজে দেখাবে। তাই চেষ্টা করবে আমার মতে একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটি সেটি হচ্ছে 3টে প্যারাগ্রাফ, যাকে বলে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে গিয়ে আমার মেইন বডি, তারপরে হচ্ছে সলিউশন বা কনক্লিউশন। এইবার এখানে একটা বিষয় রয়েছে, আমার একটা কথা বলো, এই যে সংবাদপত্র বা সাংবাদিক প্রতিবেদনে কনক্লিউশনের মানেটা কি, কনক্লিউশনের বক্তব্য কি, কনক্লিউশন মানে আমি কি বুঝি, যে এইভাবে করলে আগামী দিনে আমাদের সমস্যার সমাধান হবে, এটাই তো কনক্লিউশনের মানে। আমাদের যে সমস্যাটা চলছে সেটা সমাধানটা এইভাবে হবে। এইবার বক্তব্য হচ্ছে গিয়ে তুমি সংবাদপত্রের প্রতিবেদনে নিজের কথা তো বলতেই পারবে না, তাহলে তোমার কনক্লিউশন হবে কি? কি মনে হয়? সেখানে কনক্লুশন হয় না। তুমি একটা লাইন যেটা লিখতে পারো সেটা আমি লিখে দিয়েছি, আমি বলে দিচ্ছি সেটা কি হতে পারে, বাট সম্পাদকীয় প্রতিবেদনে প্রপার ভাবে কনক্লিউশন হয়। এগুলো খুবই সূক্ষ্ম ব্যাপার, এবং যিনি খাতা দেখবেন তিনি একজন আধিকারিক, তৈরি করার খাতা দেখবেন, তিনি সবটা জানেন। তাই এমন ভাবে ভাববে না যে যিনি খাতা দেখছেন তিনি কিছু জানেন না, এরকম কখনো হয় না। তিনি খাতা দেখছেন তাই কেউ 150 পাচ্ছে, আবার কেউ 70ও পাচ্ছে, তার মধ্যে নিশ্চয়ই কিছু তফাৎ আছে। হ্যাঁ, কেউ 140 পেতে পারে, কেউ 150 পেতে পারে, সেটার ডিফারেন্স হতে পারে, বাট এরকম হবে না যে কেউ 140 পাওয়ার ক্যাপাসিটিতে লিখেছে সে 70 পেয়ে চলে এসেছে, এরকম হয় না। ঠিক আছে? তাই এই ছোট ছোট ভুলগুলোকে নিজেদের খাতায় নোট ডাউন করো, আপডেট করো নিজেদের রাইটিং প্যাটার্নকে। তাহলে সংবাদপত্র বা সাংবাদিক প্রতিবেদনে মূল বক্তব্য যখন আমি লিখবো, সেই মূল বক্তব্য মেন আমার ফোকাস থাকবে বডিতেই, ওখানেই। তুমি যদি পেপার পড়ে থাকো, তোমরা আশা করি সবাই পেপার পড়ো এবং প্রত্যেককেই আমি বলে থাকি পেপারটা পড়তে। তুমি যদি পেপার পড়ে থাকো সেই পেপারে যেখানে দেখবে যে এই যে আমাদের যেগুলো কোর নিউজ থাকে, যেটা ফ্রন্ট পেজের নিউজ থাকে, ফ্রন্ট পেজের নিউজ, যেগুলো ওই কর্নারের নিউজ না, কর্নারের নিউজে থাকে সম্পাদকীয় প্রতিবেদন, বাট যেটাতে নিজস্ব সংবাদদাতার লেখা নিউজ থাকে, আগামীকাল থেকে যখন পড়বে একবার খেয়াল করবে ওই লেখায় কিন্তু কনক্লিউশন কিছু থাকে না, ওখানে শুধু গল্পটাই থাকে, মানে ঘটনাটা কি সেটাই থাকে। আমি যেটা বলছি সেটা আরো ভালো বুঝতে পারবে আমার কথা শোনার পরে আগামীকাল এই কথাটাকে মাথায় রেখে নিউজ পেপারটা পড়া। নিউজ পেপার যখন পড়বে দেখবে যেগুলো নিজস্ব সংবাদদাতা লেখা রয়েছে সেখানে পুরো ঘটনার মেইন সমস্যা কি আছে, কেন আছে সেটা পুরোপুরি ভাবে ডিক্লেয়ার করা থাকে, এবং ওখানে কোনো সলিউশন দেওয়া থাকে না। বাট যেটা কর্নার পেজ থাকে, ওই যেখানে একটা সরু করে দুটো লেখা থাকে, বাংলা নিউজ পেপার বা ইংলিশ নিউজ পেপারের রেসপেক্টে বলছি, সেইখানে কিন্তু সলিউশন দেওয়া থাকে, যে বিশেষজ্ঞরা ভাবছেন যে এইভাবে সমস্যার সমাধান হতে পারে, বা সরকার বা সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসেই আমরা সমাধানের কাছাকাছি পৌঁছে যেতে পারবো, বা সাধারণ গ্রামবাসীরা বা স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছে এইভাবে করলে সমস্যার সমাধান হতে পারে, এই টাইপের লাইন কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনে থাকে। তাহলে এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার, তোমাকে লিখতে দেওয়া হয়েছে একটা টপিক একরকম ভাবে, তুমি তাকে লিখছো আরেক রকম ভাবে, তাহলে তুমি নাম্বার পাবে না, বা তুমি কম নাম্বার পাবে। তাই এই প্যারাগ্রাফের এই পার্টগুলোকে তুমি বোঝো, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। এইবার তার মানে কি, এবার তার মানে কি তুমি কনক্লুশন লিখবে না, লিখবে একটা দুটো লাইন লিখবে, কি লিখবে সেটা আমি বলে দিচ্ছি, আমি আসছি সেটাতে পরে।
তাহলে আমরা যেটা ন্যাচারালি করে থাকি সেটা হচ্ছে এই যে হেডলাইন, ইন্ট্রোডাকশন, অ্যানালিসিস, কনক্লুশন। এবং এইখানে ইন্ট্রোডাকশন মানে সিম্পল কথা, যে আমার যে মেইন সমস্যা সেই সমস্যাটা কি। তোমরা অনেকেই একটা কাজ করছো, আমি দেখতে পাচ্ছি লেখাতে তোমাদের প্যাটার্নে, তোমরা প্রথমেই ইন্ট্রোডাকশনে মানে অনেকে কাব্যিক ভাব নিয়ে চলে আসছো। দেখো, কে কতটা সাহিত্য জানো এটা সেটা দেখানোর জায়গা নয়। সাহিত্য এখানে রূপ প্রকাশ পাবে না, সম্পাদকীয় পত্রিকাতেও পাবে না, সংবাদপত্রের পত্রিকাতেও পাবে না, ঠিক আছে। এখানে আমার বক্তব্য হচ্ছে গিয়ে প্রতিবেদনেও পাবে না। তো আমার এখানে বক্তব্যটা হচ্ছে গিয়ে এই যে লেখাটা আমি লিখছি সেখানে আমার যে রিপ্রেজেন্টেশনটা থাকবে, আমি কি লিখছি, শিরোনাম দিয়ে দিলাম একটা, যে গুরু গম্ভীর চিন্তাশীল একটি শিরোনাম আমি দিয়ে দিলাম। এবং সেই শিরোনামের পরবর্তী টাইমে আমাকে মেন সমস্যাটাই প্রথমে লিখতে হবে, প্রথমেই সমস্যাটা লিখতে হবে। এবং ওই সমস্যাটা লেখার পরে যদি মনে হয় যে সমস্যাটাকে গুছিয়ে লিখতে পারছো না অল্প শব্দের মধ্যে, তাহলে সমস্যাটাকে লিখেই ছেড়ে দাও। আর যদি পারো, খুব ভালো হয়, ওই সমস্যার সাথে সাথে সেটা বর্তমানে কেন সমস্যা সেটাকেও তুলে ধরা। বাট সেটা ম্যাক্স টু ম্যাক্স করতে হবে 3 থেকে 4 লাইনের মধ্যে। এটা এগেইন একদিনে হবে না। সমস্যা সেই কেন লিখছি এবং সেই সমস্যাটা কেন সমস্যা সেটাকে বোঝা। নেক্সট, এখানে তুমি সেকেন্ড এবং থার্ড এখানে মেনশন করা রয়েছে যে তুমি সমস্যার গভীরতা, তার কুফল, তার প্রভাব এবং তার পিছনের কারণ যুক্তি সহকারে বিশ্লেষণ করো। কারণ তোমাকে লিখতে দিয়েছে, তোমাকে কেন হয়েছে, কি হয়েছে, কেন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এবং প্রপার তার ডেপথ অ্যানালিসিসটা আমাকে লিখতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট কনক্লুশন। প্রথম প্রথম চেষ্টা করবে, যারা একদম লিখতে পারো না তারা 3টে প্যারাগ্রাফেই সীমাবদ্ধ থাকো, বা যারা লিখতে পারো, যাদের ক্যাপাসিটি আছে, তারা প্যারাগ্রাফটাকে 4টে প্যারাগ্রাফ করতে পারো। বাট ইট ডিপেন্ডস তুমি লিখতে পারছো কি পারছো না। বাকি তো আমি তোমাদের লেখা দেখবো, অ্যানালিসিস আমি করব। এবার আমরা যে টপিকটা এখানে রেখেছিলাম সেই টপিকটাই আমি এখানে তোমাদেরকে দুটো ফরম্যাটে লিখেছি, এবং দুটো ফরম্যাটেই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি। তো প্রথমটা নিজস্ব প্রতিনিধি যখন লেখা আছে তার মানে বোঝাই যাচ্ছে ব্যাপারটা কি। আচ্ছা, তাহলে এখানে আমি লেখাটা একবার রিডিং করি, দেখি কি লিখেছি। কলকাতা মহানগরীর যানজট সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে, যার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন। গড়িয়াহাট, শ্যামবাজার, ধর্মতলার মতন ব্যস্ত এলাকায় পিক আওয়ারে যানবাহনের গতি থমকে যাচ্ছে। বেআইনি পার্কিং, ফুটপাত দখল ও প্রতুল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এই সমস্যাকে জটিল করে তুলেছে। এক আধিকারিকের কথায় যানবাহনের অনুপাতে রাস্তার পরিমাণ মাত্র 6%, যেখানে আদর্শ মাপকাঠি অন্তত 25% হওয়া উচিত। এবার একটা কথা, এই লেখাটাকে আমি 40-এ 30 বা 30 অ্যাভাব পাওয়ার মতন এখনো লিখিনি। কেন লিখিনি? তার কারণ হচ্ছে তোমরা দেখে যারা পারো না তারা হয়তো ভয় পেয়ে যাবে যে এই লেখা আমি লিখতেই পারি না, এত আমার ক্ষমতাতেই আসবে না। বাট এই যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটাতে তুমি অন্তত পক্ষে 23-এর কাছাকাছি পৌঁছে যেতে পারবে, 23 থেকে 25-এর কাছাকাছি পৌঁছে যেতে পারবে। কারণ এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ইনকর্পোরেশন করিনি, খুবই বেসিক একটা ভাবনা চিন্তার লেখাকে এখানে লেখা হয়েছে। তাহলে আমি যদি এখানে দেখি, আমি এখানে সব জায়গাতে ইংলিশ ওয়ার্ড গুলোকে বেঙ্গলি ফরম্যাটেই লিখবে, একদমই তাই। এবং বেঙ্গলি ফরম্যাটে লিখে ব্র্যাকেটে তার নামটা ইংলিশে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এখানে কি ব্যাপার, দ্বিতীয় পারো নাও পারো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওটার সাথে কোনো কিছু নেই। হ্যাঁ, পিক আওয়ার এটা লেখা যায়, দেখবে এখন বর্তমান রাইটিং এ পিক আওয়ার লেখা যায়, মানে এরকম লেখা থাকে কিন্তু পেপারে, খেয়াল করে দিবে। ওটাকে ইংলিশে লিখলে তো সেটা বাজে দেখায়, বাজে রিপ্রেজেন্টেশন হয়। তাহলে আলটিমেটলি আমি যে, হ্যাঁ, তবে এখানে একটা কথা ঠিক, আমি এখানে পিক আওয়ার একটা লিখেছি এর মানে এটা নয় যে সব কটাতেই ওরকম ইংলিশ ওয়ার্ড থাকবে। ইংলিশ ওয়ার্ড থাকলে তাহলে তো আর বাংলা লেখার কোনো মানেই রইলো না। আমাদেরকে বুঝে সামঞ্জস্যতা মেনটেন করে লিখতে হবে। তাহলে এই যে মহানগরীর যানজটের সমস্যা, এই সমস্যা এখানে আমি আলোচনা করলাম, সমস্যার লোকেশনস গুলো এখানে দেখা রইলো, এবং এখানে কেন হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কি বলতো, এটা এক আধিকারিকের কথায়। তুমি আমাকে একটা কথা বলো, এক আধিকারিকের কথায় এই কথাটা এখানে তুমি লিখেছো, এই কথাটা তুমি এখানে লিখেছো, তুমি কিন্তু নিজের বক্তব্য লেখোনি। কারণ তুমি তো এখানে নিজের বক্তব্য লিখতে পারবে না। তুমি রিপোর্ট অনুযায়ী লিখতে পারো, এক আধিকারিকের কথায় লিখতে পারো, তুমি স্থানীয় বাসিন্দার কথায় লিখতে পারো, প্রত্যক্ষদর্শীর কথায় লিখতে পারো। বোঝাতে পারছি?
তুমি কি লিখতে পারো আর কি লিখতে পারো না। এই জিনিসটাই তুমি কিন্তু আবার সম্পাদকীয় প্রতিবেদনে লিখতে পারো না, কারণ ওখানে তো তুমি নিজে লিখবে। তখন তুমি কি বলতে পারো, তখন তুমি ওখানে কি বলতে পারো, তখন তুমি বলতে পারো এক আধিকারিকের বর্ণনা অনুযায়ী এটা বলা হয়েছে, তার রেসপেক্টে তোমার ভাবটা তোমাকে তুলতে হবে, না হলে ওই লেখাটার কোনো মানে দাঁড়ায় না। এই জায়গায় আধিকারিকের কথাটা লেখা রয়েছে। এবার এর ফলস্বরূপ কি হচ্ছে, কর্মক্ষেত্রে পৌঁছাতে দেরি হচ্ছে, বায়ু দূষণ, জ্বালানির অপচয় বাড়ছে, জরুরি পরিষেবাও যানজটে আটকে পড়ছে। তবে প্রশাসন ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে। কলকাতা পুলিশ শহরে সিসিটিভি নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি বসিয়ে হেলমেটবিহীন আরোহী এবং বেআইনি পার্কিং শনাক্তকরণের পরিকল্পনা নিয়েছে, যার তথ্য পৌঁছবে লালবাজার কন্ট্রোল রুমে। পাশাপাশি যানবাহনের সারি বিশ্লেষণ করে সিগন্যালের সময় স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের প্রযুক্তিও পরীক্ষা চলছে। 2027 সালের মধ্যে মেট্রো নেটওয়ার্ক 130 কিমি ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে, যার ফলে জোকা, এসপ্ল্যানেড ও নোয়াপাড়া বারাসাত রুট উল্লেখযোগ্য, যার মধ্যে বিশেষজ্ঞদের মতে পরিবহন শক্তিশালীকরণ ও দ্রুত মেট্রো সম্প্রসারণই এই সংকট সমাধানের প্রধান উপায়। এবার আমি তোমাদেরকে দেখো, যারা লিখতে পারে তারা, আমি যারা লিখেছে, আমি এখানে অনেকেই আছে খুব সুন্দর লেখো, আমি জাস্ট তাদেরকে শার্প করতে চাই, আর কিছু না, যাতে তোমাদের নাম্বার যদি 23 পাও সেটা যেন 27 হয়, 27 পাও সেটা যেন 30 হয়। এবার দেখো, এই যে প্রশাসন ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে, প্রশাসনের বক্তব্য তুমি কিন্তু এখানে রিপ্রেজেন্টেশন করে দিবে, এবং এখানে বর্তমানে কি কি হয়েছে তুমি কিন্তু সেটা লিখে দিলে। কি কি হয়েছে, তুমি কি নিজের কোনো কথা লিখলে? না। তুমি কি এটা বললে যে এইভাবে করলে এইভাবে আশা করি সমস্যার সমাধানে আমরা পৌঁছাতে পারবো? লিখলে কি? না। এই কথাগুলো এখানে লেখা যাবে না, এই কথাগুলো লেখা যাবে সম্পাদকীয় প্রতিবেদনে, এখানে নয়। এখানে এখন এই মুহূর্তে কি কি স্টেপ হয়ে গেছে সেটাকেই তুমি কনক্লুশন পার্সপেক্টিভে রাখতে পারো। যেটা আমি উপরে বললাম যে কনক্লুশন কি তাহলে একেবারেই দেবে না, না দাও, বাট কনক্লুশনের জায়গাটাতে এইরকম একটা অ্যাপ্রোচ, মানে এটা কিন্তু আমার তৃতীয় প্যারাগ্রাফ হলো যে যেখানে আমি প্রশাসনের দৃষ্টিভঙ্গিটা রিপ্রেজেন্ট করে দিলাম, এবং প্রযুক্তিকে ব্যবহার করে আগামী দিনে আমাদের এই বর্তমান সমস্যার সমাধানের লক্ষ্যে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপগুলোকে একটা ভাবে সাজিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার এখানে অল্প, আমি কেন বললাম কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেটা দিইনি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ডেটা নয়। কারেন্ট অ্যাফেয়ার্স ডেটা মানে কি, পুরো একদম অ্যাক্ট ওয়াইজ, পুরো কি কি রিপোর্ট হয়েছে কি হয়েছে সেটাকে দেওয়া। এটা পুরো জেনারেলাইজড একটা কথা, কারণ এই যে 130 কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে, এটা 130-এর জায়গায় তুমি 140ও লিখতে পারো, এই 2027-এর জায়গায় তুমি 2028ও লিখতে পারো। এটা থেকে কিছু হবে? কিছু হবে না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেটা নয়। কারণ এই কথাটা মেট্রো নেটওয়ার্ক আশা করা হচ্ছে যেতে পারে, যার মধ্যে এই রুট উল্লেখযোগ্য। আজকে নিউজ পেপারে, আজকে কোনো একজন নেতা হোক বা সরকারের তরফ থেকে কোনো ব্যক্তিত্ব হোক, সে কোনো না কোনো কথা বলে, কেউ বলে 2027-এ করবে, কেউ বলে 2028-এ করবে, কেউ বলে এত কিলোমিটার রাস্তা হয়েছে, কেউ বলে অত কিলোমিটার রাস্তা হয়েছে। তো এত টাফ নয় ব্যাপারটা, ঠিক আছে? এবার এই যে লাস্ট লাইনটা খেয়াল করো, বিশেষজ্ঞদের মতে পরিবহন শক্তিশালীকরণ এবং দ্রুত মেট্রো সম্প্রসারণই এই সংকট সমাধানের প্রধান উপায়। তোমরা অনেকে একটা জিনিস ভুল করো, একমাত্র উপায় লেখো। পৃথিবীতে একমাত্র বলে কি কিছু হয়? না তো। প্রধান উপায়, ছোট ছোট ওয়ার্ড চেঞ্জ করতে পারে তোমার লেখার রিপ্রেজেন্টেশনকে। প্রধান উপায় তার মানে তুমি এখানে বিশেষজ্ঞদের মতে এই কথাটাকে অ্যাড করো, এবং বাকি যে প্যারাগ্রাফের যে বাকি পার্টটা রয়েছে এটা তো তোমার নিজস্ব, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ ভ্যারি করবে এই জায়গাটা, এইটুকু নিজের মতন হবে। আর বাকি আবার এইটুকু, এই সংকট সমাধানের প্রধান উপায় মুখস্থ করে নাও, রিপ্রেজেন্টেশন করে নাও নিজের ব্রেনের মধ্যে, নিজের খাতার মধ্যে প্যাটার্নকে চেঞ্জ করো। কারণ ওইখানে পরীক্ষাতে বসবো, ওখানে লিখবো, ওখানে বুঝবো, এভাবে হয় না। আমি টপিক মুখস্থ করা কখনোই শেখাবো না, আমি টপিক নিজে যাতে লিখতে পারো সেটাই শেখাবো, বাট যেগুলো আমি মুখস্থ করতে পারি আমি সেটা শেখাবো। তাহলে বিশেষজ্ঞদের মতে এটা কনফার্ম, এবং এই সংকট সমাধানের প্রধান উপায় এটা কনফার্ম। এটাকে আমি অ্যাডিশন ব্রেনের মধ্যে করে নিলাম, আগামী দিন থেকে নিজেদের লেখায় রিপ্রেজেন্টেশন করবে। এইবার দেখো এই যে পরের লেখাটা রয়েছে, আচ্ছা এটার হেডিংটা, শিরোনামটা আমি এখানে যেটা দিয়েছি, যানজটে নাজেহাল মহানগরী, দুর্ভোগে নিত্যযাত্রীরা। মোটামুটি কিন্তু পুরো একটা কমপ্লিট বাক্য নেই। এটা কি কমপ্লিট একটা বাক্য লাগছে? না, তাই কমপ্লিট বাক্য যারা লেখো তারা কমপ্লিট বাক্য লিখবে না, তাতে নাম্বার কম হয়।
এবার আমি আবারও বলছি, আমি প্রথম দিন যেহেতু এখানে অনেকেই এখনো লেখা শিখছে, সদ্য সদ্য শুরু করেছে, আমি দুটো তিনটের শিরোনাম দিয়ে লেখাটা শুরুও করিনি এবং হাই লেভেলের স্ট্যান্ডার্ডেরও রিপ্রেজেন্টেশন করিনি। আস্তে আস্তে আমরা বাড়াবো। আর যারা অলরেডি এই প্যাটার্নে রয়েছে, ঠিক আছে, যারা এই মানে এই স্টেজে রয়েছে যে হ্যাঁ ম্যাম আমরা এটাই লিখতে পারি, এই ক্যাপাসিটি আমাদের রয়েছে, তাহলে আমি সেটা বলবো যে প্লিজ তোমরা ওই দুটো তিনটে শিরোনামে চেষ্টা করো, শিফট করতে চেষ্টা করো। এই পিডিএফ তোমরা পেয়ে যাবে, বাট রেকর্ড পাবে না, পিডিএফ তোমরা পেয়ে যাবে। বাট প্রথম দিন যেহেতু ক্লাস, অনেকেই আমাকে রেকর্ড দিতে বলেছে, আমি আজকের দিনের ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো, ইউটিউবে আপলোড করে দেবো। বাট নেক্সট টাইম থেকে কিন্তু রেকর্ড পাবে না, পিডিএফ আমি দিয়ে দেবো। এইবার নেক্সট জায়গাতে আমি যদি আসি, যে কলকাতার যানজট এক নিত্যদিনের দুর্ভোগ। এবার এই যে হেডিংটা, এই হেডিংটা আর উপরের হেডিংটা একই, মানে আমি এখানেও লিখতে পারি ওখানেও লিখতে পারি, হেডিং এর রেসপেক্টে এখানে, শিরোনামের রেসপেক্টে এখানে তফাৎ কিছু ব্যাপার এখানে নেই। বাট একটু লেখাটাতে আসি। কলকাতা শহরের যানজট সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। রাস্তাঘাটের তুলনায় গাড়ির সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়ায় প্রতিদিনের যাতায়াত এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অফিস টাইমে স্প্ল্যানেড, গড়িয়াহাট, শ্যামবাজারের মতন এলাকাগুলিতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় সাধারণ মানুষকে। এই সমস্যার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, শহরের রাস্তাগুলি বেশিরভাগই সংকীর্ণ এবং পুরনো পরিকাঠামোর উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, বেআইনি পার্কিং, ফুটপাত দখল যানজট বাড়িয়ে তোলে। তৃতীয়ত, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা এবং পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাবও এই সমস্যাকে জটিল করে তোলে। এছাড়া মেট্রোর কাজ ও রাস্তা খোঁড়াখুড়ির ফলেও যানজট বৃদ্ধি পায়। এর প্রভাব শুধু সময় নষ্টেই সীমাবদ্ধ নয়, বায়ু দূষণ বৃদ্ধি, জ্বালানি অপচয়, মানসিক চাপও বাড়ছে। অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার গাড়িও অনেক সময় আটকে পড়ে, যা প্রাণহানির কারণ হতে পারে। সমাধানের জন্য প্রয়োজন সুষ্ঠু নগর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থার উন্নতি, স্মার্ট ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা এবং জনসচেতনতা বৃদ্ধি। প্রশাসন ও নাগরিক উভয়ের সম্মিলিত প্রচেষ্টাই পারে কলকাতাকে একটি যানজটের কবল থেকে মুক্ত করতে। এবার উপরের যে প্যারাগ্রাফটা পড়লাম আর এই যে প্যারাগ্রাফটা পড়লাম, দুটো প্যারাগ্রাফেই আশা করি তোমাদের কাছে ছবি ক্লিয়ার হলো। উপরে হয়তো লেখা তোমাদের আপাতত মনে হচ্ছে এক লিখেছি, এক নয়, এক লেখা নয় এটা। এখানে আমি কিন্তু ডাইরেক্ট এখানে সমস্যাতে চলে এসেছি, যে কলকাতা মহানগরীর যানজট সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এই লাইনটাও লেখা আছে, কলকাতা শহরের যানজট সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে, দুটো এক লাইন, যার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন। তুমি চাইলে এটাও লিখতে পারো, কিন্তু এই যে আধিকারিকের কথা, এটা এখানে লেখা রয়েছে। এখানে আরো স্পেসিফিক ভাবে সরকারের পদক্ষেপ লেখা রয়েছে, কিন্তু এখানে কিন্তু এই সমস্যার মেন কারণ আমি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত বলে বিশ্লেষণ করেছি। এটাকে বলে বিশ্লেষণ। এই বিশ্লেষণটা, সরি কারেন্ট চলে গেল, ভিডিওটা অফ করছি। এই বিশ্লেষণটা কিন্তু এখানে আছে, যে বিশ্লেষণটা উপরে নেই। তোমরা কি বুঝতে পারলে লেখার ডিফারেন্সটা? বুঝতে পারলে? এবার এই যে বোঝার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে গ্রো করবে এবং সেটা নিজেদের লেখাতে চেঞ্জ করতে হবে, একদিনে কিছুই হবে না, সেটাকে প্র্যাকটিস করতে হবে। এবার আমি কনক্লিউশনের পার্টে চলে আসি। এই যে এর প্রভাব শুধু সময় নষ্টই সীমাবদ্ধ নয়, বায়ু দূষণ বৃদ্ধি, জ্বালানি অপচয়, মানসিক চাপও বাড়ছে। এই যে কথাটা, এটা একটা কেমন নিজস্ব কথা নয়? নিজস্ব বক্তব্য নয়? দেখো তো, নিজস্ব বক্তব্য কিন্তু। এখানে এই যে সমাধানের জন্য প্রয়োজন, এই এই যে জায়গাটা, এটাও কি নিজস্ব বক্তব্য নয়? হ্যাঁ, তো এটাও তো নিজস্ব বক্তব্য, এই পুরো জায়গাটা। এটাও তো, এটাও তো, তাই তো? ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদেরকে আমাদের লেখাকে সাজাতে হবে আগামী দিনে। আচ্ছা, এখানে একটি টপিক আমি তোমাদের দিয়ে রেখেছি, ভিভিজি রামজির, আমি তোমাদের আগামী দিনে লিখতে দেব, তার রেসপেক্টে এটা তোমরা নিজেরা স্টাডি করবে, নিজেরা স্টাডি করবে। এখানে বেশ কিছু টপিক দেওয়া রয়েছে। কেন দিয়ে রেখেছি? আগামী আগামী উইকে যখন আমরা ক্লাস নেব, তখন আমরা ইংলিশের, আজকে যেটা আমি বাংলার ক্ষেত্রে শেখালাম, সেই সেম জিনিসটাই ইংলিশের ক্ষেত্রে আমরা শিখবো। এই বাংলার এই একটা সপ্তাহে আমরা প্ল্যান করব নিজেরা, যে আমরা এই এক সপ্তাহে অ্যাটলিস্ট টপিক, যদি বাংলায় যেটা আমাদের আসছে সেই টপিকটা, আমাদের এই সংবাদপত্র প্রতিবেদন বা সম্পাদকীয় প্রতিবেদন যেটাই আসছে, আমরা একটু রিপ্রেজেন্টেশনটা শিখে নিলাম, তারপর তো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে লেখার ধাঁধ চেঞ্জ হবে এবং বাড়বে। আমাদের ক্লাসের এখনো আরো 7টা মিনিট আছে, এই 7টা মিনিটে আমি তোমাদেরকে আরো কিছু শেখাতে চাই।
সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে আমি তোমাদের কয়েকটা ওয়ার্ড বলবো এবং যত দিন যাবে আস্তে আস্তে আমরা এই ওয়ার্ডগুলোকে নিজেদের লেখাতে চেঞ্জ করব বা চেষ্টা করব অ্যাড করার। যেমন আমরা লিখতে পারি অন্তরায়। অন্তরায় মানে কি? অন্তরায় মানে কি? অন্তরায় মানে কোনো কিছুর বাধাকে রিপ্রেজেন্ট করা হয়, বাধা। তো এই ওয়ার্ডটাকে লেখো নিজেদের খাতায়। মুক্ত, এবার অনেকেই বলতে পারে আমরা তো এই ওয়ার্ডগুলো জানি, বাট জানলে হবে না, লিখতে হবে। ঠিক আছে, জানলে হবে না, লিখতে হবে। কেন? এটাকে কন্টিনিউয়াস নিজেদের লেখাতে ঢোকাতে হবে, ইনকর্পোরেট করতে হবে লেখার মধ্যে। ঠিক আছে, মন খোলা। অকপট। অকপট মানে কি? নির্দ্বিধায়, ফ্রিলি যাকে বলে, মানে মুক্ত, মন খোলা, অকপট, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সিমিলার, মানে সিনোনিম আমরা বলতে পারি। বিশদে বিবরণ, এই টাইপের ওয়ার্ড লিখতে হবে। বিশদে বিবরণ, সুস্পষ্ট। পরিপ্রেক্ষিতে। পরিপ্রেক্ষিতে মানে কি? পরিপ্রেক্ষিতের মানে কি? এর ফলে বা এর কারণ স্বরূপ যেটা। অনুমোদন। অনুমোদন মানে কি? পারমিশন। খোলাসা, কোনো সমস্যার এখানে যেটা ওপেন আপ হলো, এরকম একটা বলা যেতে পারে। যৌক্তিকতা, কোনো ঘটনার যুক্তি রিলেটেড কিছু বোঝাতে এই কথাটা ব্যবহার করা যেতে পারে। এই ঘটনার যৌক্তিকতা অনুযায়ী, এই টাইপের ওয়ার্ডকে লেখাতে অ্যাড করতে হবে। এগুলোকে লেখো, নিজেদের খাতায় লেখো, এবং প্রত্যেককে বলবো যখনই কোনো বাংলা লেখা লিখবে চেষ্টা করবে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করার। ঠিক আছে,